টিএমসি সবচেয়ে বড় উইকনেস হচ্ছে টিএমসির সবাই চোর নয়, অধিকাংশই চোর। আর দেবদা, যদি তুমি পলিটিক্যাল ক্যারিয়ারটাকে যদি একটু বলো কেমন দেখো? দেব খুব ভালো পলিটিশিয়ান, মানে আমি যেটুকু খুব ভালো পলিটিশিয়ান। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ান মিডিয়া যেটা রয়েছে, ইন্ডিয়ান মিডিয়া কি এখনো আনবায়াসড আছে নাকি পুরোটাই বায়াসড হিসাবে? মিডিয়া সবসময় বায়াসড হয়। তুমি আজকে আমার ইন্টারভিউ করতে বসে তো বিজেপি বায়াসড প্রশ্নই করবে, ঠিক আছে? ব্রিগেডে ওই ভিড়, বামফ্রন্টে তথা সিপিএম এর ওই মিছিল, তারপরে কেউ ভাবতে পেরেছি যে এই 2011 রেজাল্ট হবে সিপিএম এর? মানুষ তখন চেয়েছিল যে যেভাবে হোক আগে এই আপদগুলোকে বিদায় করি, তারপর যে আসবে দেখে নেবো কত খারাপ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাস্তানি দিয়ে মাস্তানি বন্ধ করব, কিন্তু মাস্তানি চলবে না ইন্ডাস্ট্রিতে। থ্যাংক ইউ স্যার আসার জন্য। অ্যান্ড আপনি এত একটা শর্ট টাইমে বললাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আসার জন্য। অফকোর্স, তোমরা একটা নতুন ভেঞ্চার শুরু করছো, আর নতুনদের সাথে যদি না থাকতে পারি তাহলে কি করলাম? থ্যাংক ইউ। তো ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি। ইলেকশনের রেজাল্টটা আমরা এবছর পুরোটা আলাদা দেখলাম, এটাতে কেমন লাগছে আপনি? দেখো, আমি 2012 থেকে এই রাজনৈতিক দলটা করি। তো আমি যখন শুরু করি আমাদের না এমএলএ ছিল, না এমপি ছিল, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো সেই জায়গা থেকে আজকে এরকম একটা বিপুল জয়, তো দলের একজন সাধারণ কর্মী হিসেবে তো অফকোর্স আমি আনন্দিত। স্যার, রাজনীতির সাথে অভিনয়ের দিকটা দুটো ব্যালেন্স কিভাবে করেছে? ব্যালেন্স হয়নি, তো ব্যালেন্সটা করতে পারিনি মানে দুর্ভাগ্য যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনো রংটা দেখা হয়, মানে কে কোন মাপের অভিনেতা বা কার কতটুকু প্রাপ্য, সেটার থেকে অনেক বেশি যেটা মাপা হয় সেটা হচ্ছে যে আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক। তো সেটা খুব দুর্ভাগ্যের। তো সেই জায়গা থেকে অনেক কিছু সাফার করতে হয়েছে, বিশেষত গত 10-12 বছর। ইনিশিয়াল সময়টা খুব একটা ছিল না। 2016 আমি ইলেকশনে দাঁড়াই বিজেপির হয়ে, তারপর থেকে আস্তে আস্তে হাওয়া চেঞ্জ হতে শুরু করে। বাংলা ইন্ডাস্ট্রি কি মূল যেটা আমরা এখন ডাউনফল দেখছি, সেটা কি পলিটিক্সটা কি একটা বড় রিজন? পলিটিক্স, পলিটিক্যাল দাদাগিরি, ব্যান্ড কালচার, তোলাবাজি, এইগুলো তো অফকোর্স তার জন্য দায়ী। আজকে নতুন প্রডিউসাররা কোথায়? তারা আসতে পারে না কেন? তারা কাজ করতে পারছে না কেন? আজকে আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি বা তার আগেও আপনি দেখুন, বহু গেঞ্জি কারখানার মালিক, ছোটোখাটো ব্যবসায়ীরাও তারা বাংলা ছবিতে ইনভেস্ট করতো এবং তারা পয়সাও পেতেন, ঠিক আছে? তো আজকে তারা কোথায়? তারা কেন পারছেন না? এই নয় যে কারোর কাছে টাকা নেই, কিন্তু 10 টাকার একটা ছবি করতে গেলে যদি 15 টাকা এক্সট্রা খরচা হয়, তাহলে সেইটা করে আজকের দিনে যখন হাতের মুঠোয় সব কিছু পাওয়া যাচ্ছে, সেই টাকাটা তোলাটা এক প্রকার অসম্ভব। আর যে ফিগারগুলো দেখানো হয়, সে যত বড় স্টাডি হোক না কেন, সর্বৈব মিথ্যে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সবটা মিথ্যে। ওগুলো আসল ফিগার নয়, হতে পারে না। যদি ওগুলো আসল ফিগার হতো তাহলে আজকে আমার ইন্ডাস্ট্রির অবস্থা হতো। তাহলে আমরা যে সাকসেস পার্টি দেখি, ওগুলো দেখি, ওটা কি এমনি দেখা? এমনি যেমনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে চলে যাওয়ার পরেও বলছেন আমি এখনো মুখ্যমন্ত্রী, আমি হারিনি। বললাম আর কি, জোর করে সাকসেস পার্টি, মানে লোক দেখান। অবশ্যই। আচ্ছা, তোমার, আমি নাম নিয়ে বলছি, তোমার একজন সহকর্মী সোম, এর সাথে তোমার ওয়ান অফ দি গ্রেটেস্ট সিনেমা বলতে পারি আমরা, প্রেম মানে কাজ করা। হ্যাঁ, সৌমার ছোট ভাই। হ্যাঁ, তো তার রাজনৈতিক দিকটা তুমি কিভাবে দেখো, আর তার অভিনয়ে যেহেতু একসাথে কাজ করে, তার এক্সপিরিয়েন্স কেমন দেখো? দেখুন, একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিবেশে সে কোন দলে রাজনীতি করবে তার সম্পূর্ণ স্বাধীনতা তার আছে, তার থাকা উচিত। বেশ করেছে, ওর জায়গা থেকে ও যতটা ঠিক মনে হয়ে গিয়ে থাকে, ও সেই জায়গা থেকে ও করেছে এবং
সে কারণে আমাকে শুভেচ্ছা জানাই, ওর ভালো হোক ওই দলে থেকে। আর অভিনেতা সোহম আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর্স। তো সুতরাং মানে সোহম ওই দল করে বলে ওর প্রতি আমার কোনো রকম নাক ছিটকানো থাকবে আমার কেন, আমাদের কারোরই বোধ হয় নেই। যাদের আছে তারা এই রাজনীতিটা করে না। আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আমায় কাজ পেতে হয়, আমাকে ট্যালেন্ট দরকার হবে না কানেকশন দরকার হবে? ভাগ্য দরকার হয়। কেন? এটা মিঠুনদা অনেক বছর আগে একটা খুব দামি কথা বলেছিল যে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হতে গেলে কি প্রয়োজন, তাকে যখন জিজ্ঞেস করা হয় সে তখন বলে যে 10% ট্যালেন্ট আর 40% হার্ডওয়ার্ক আর 50% কপাল, ভাগ্য। এটা তো সত্যি। আমার থেকে বহু ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী আছেন যারা মানে আমার থেকে অসম্ভব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা হয়তো সে অর্থে সুযোগই পান না। সেটা কিছু করার নেই, এটা ভাগ্য। আচ্ছা, আমি দুটো মানুষকে ডিসক্রাইব করতে বলি এক ওয়ার্ডে, এক মমতা বন্দ্যোপাধ্যায় আর দুই নরেন্দ্র মোদী। এই দুজনের মধ্যে আপনি কাকে কিভাবে ডিসক্রাইব করবেন ওয়ান ওয়ার্ডে? মমতা বন্দ্যোপাধ্যায় সেরা বিরোধী নেত্রী, নরেন্দ্র মোদী সেরা শাসক নেতা। আর আমি যদি তাদেরই আরেকজনের অপশন দিই, অভিষেক ব্যানার্জি আর এই সাইডে অমিত শাহ। মানে সচিন তেন্ডুলকার বড় ক্রিকেটার না আমি বড় ক্রিকেটারের একটা প্রশ্ন করছো তুমি? এই প্রশ্নটা থেকে কারণ হাস্যকর প্রশ্ন। অভিষেক ব্যানার্জি নিজেকে তুলনা কাইন্ড অফ ওই সাইডে নিয়ে যায় না? আমি তুলনা করতেই পারি, আমি বলতেই পারি আমি মাইকেল জ্যাকসনের থেকে ভালো নাচি, আমি বলতেই পারি আমি অভিষেক বচ্চনের থেকে হাইটে বেশি, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা আমার টোটাল ইন্টারভিউ দেয়ার কেরিয়ারের সব থেকে হাস্যকর প্রশ্ন, যে দুটো মানুষের তুমি তুলনা করলে। আর দয়া করে এটা করো না। আর উনি তুলনা করে সেই জন্য আমি করি। উনি করতেই পারেন, ওনারা যা খুশি করতে পারেন, সে অধিকার ওনার আছে। সবার সব কথা ধরলে হবে? আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রি কি নেপোটিজমটা চলে? নেপোটিজমকে না কোথাও কোথাও আমি খুব একটা দূরে ছুঁড়ে ফেলে দিতে চাই না। কেন আমি চাই না বলি, ধরে নাও এই যে স্টুডিওতে বসে আমরা আজকে ইন্টারভিউটা করছি, এই স্টুডিওটা তোমার নিজের? তুমি কিনেছো? না। তোমার বাবার বা মায়ের কারোর একটা, তাই তো? তো সেটা তুমি নিজে করছো, তোমার কোনো ভাড়া লাগছে না। তা কালকে যদি সকালবেলায় এরকম তোমার আরেকটা খালি ফ্ল্যাট থাকে, তোমার বাবা বা মা কি আমায় দেবেন? না। দেবেন না। দিলেও একটা ভাড়ার এগেনস্টে দেবেন, তাই তো? তা উনি তোমাকে দিচ্ছেন, তুমি এটা ফ্রি পাচ্ছ, এটা কি আমি নেপোটিজম বলে তোমায় ছোট করতে পারি? না। আমি একটা ছবি বানাবো, সেই ছবিটা বানাতে গেলে আমার যদি 5 কোটি টাকা লাগে, আমার যদি 5 কোটি টাকার ক্ষমতা থাকে, এবং আমার ছেলে যদি ইকুইপড হয় বা আমার মেয়ে যদি ইকুইপড হয়, ঠিক আছে, তাহলে আমি তাকে যদি লঞ্চ করি, তোমাকে লঞ্চ না করে, এতে কোথায় অন্যায়? নেপোটিজমের মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। আচ্ছা আচ্ছা, দেশভক্তি ব্যাপারটা পলিটিক্সে কি বেশি ব্যবহার করা হয়? দেশভক্তি তো করা উচিত, কারণ পলিটিক্সে যারা আছেন তারা দেশ নির্মাণে ব্যস্ত। তাদের যদি দেশভক্তি না থাকে তারা দেশ নির্মাণ করবে কি করে? আচ্ছা। এরকম তো রাজনৈতিক দল আছে যে তারা সারা জীবন শুধু দেশের বিরোধিতা করে গেল, ওই জন্য তারা দেশের ক্ষমতায় কোনোদিন আসবেও না, আসেও নি। আচ্ছা, অ্যাক্টিং না পলিটিক্স, কোনটা বেশি ডিফিকাল্ট? পলিটিক্স। কি জন্য? পলিটিক্সে গা বাঁচিয়ে থাকাটা খুব টাফ। আচ্ছা। মানে অ্যাক্টিং এলাম, পারফর্ম করলাম, বাড়ি চলে গেলাম, ঠিক আছে। পলিটিক্স খুব টাফ। আচ্ছা, আমি দুটো রাজনৈতিক দলের কথা বলছি। টিএমসির সব থেকে বড় উইকনেস কি, আর বিজেপির সব থেকে বড় উইকনেস কি? টিএমসির সবচেয়ে বড় উইকনেস হচ্ছে টিএমসির সবাই চোর নয়, অধিকাংশই চোর, এটা ওদের হচ্ছে উইকনেস, মানে দুর্নীতি সমর্থ। আর বিজেপির উইকনেস বলবো সেটাই, মানে বিজেপির যেটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট, বিজেপি খুব কড়া অনুশাসন আছে দলের একটা। তো
সেই জায়গা থেকেই উন্নয়নটা হয়, উন্নতিটা আসে। এটাই। এবার কি হয়, তোমার স্কুলের যে মাস্টারটা খুব স্ট্রিক্ট ছিলেন, ঠিক আছে, সেই মাস্টারমশাইকে তুমি কিন্তু ভয় পেতে বা অপছন্দও করতে কিছুটা। ওই স্যারের ভালো লাগে না, গেলেই পড়া ধরবে, বকবে, না পারলে কান্দনে দাঁড় করিয়ে রাখবে। তোমাদের বেলায় হয়নি, আমাদের ছোটবেলায় হতো, বেতের বাড়ি হতো, না আমিও দাঁড়িয়ে। ঠিক আছে। তো সেই স্যারকে খুব একটা পছন্দ হয় না। যে স্যার এসে না পড়িয়ে সারাক্ষণ গল্প করতো তাকে পছন্দ হতো। সেটা বিজেপি হচ্ছে ওই কড়া টিচারটার মতো আর কি, আচ্ছা, সমস্ত কিছু খুব অনুশাসনের মধ্যে দিয়ে চলতে হবে। তো সেটাই সবচেয়ে পজিটিভ জায়গা। এবং বিজেপিকে না পছন্দ করা মানুষেরা তারা নানান রকম কথা বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল, অমুক তমুক হাবি দাবি। কিন্তু আমি যে কোনো সময় তাদের যে কোনো লিডারকে বসিয়ে বলে দিতে পারি যে আপনি যে দলটা করেন, সে যেই দল করুক না কেন, আপনার দল বিজেপির থেকে অনেক বেশি সাম্প্রদায়িক, বিজেপি অনেক বেশি লিবারেল। আচ্ছা, বেঙ্গল পলিটিক্সে কি ভাইলেন্সটা কি বেশি বাড়ছে? কমলো তো। এত বড় একটা ইলেকশন হলো, যেখানে একটা চকলেট বোম হলো না, ফাটলো না। এটা বাংলা জন্ম থেকে কোনোদিন ভেবেছে? বাম আমলের ইলেকশন দেখেছি তো, জ্যান্ত কই মাছ গলায় ভরে দেওয়া দেখেছি তো, ছেলের রক্ত ভাত মেখে মাকে খাওয়াতে দেখেছি তো, দেখিনি, পড়েছি আর কি। আমরা তো একাধিক ঘটনা দেখেছি। তারপরে সেটা বই নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তৃণমূল আমলে ইলেকশনের নামে কি হয়েছে আমরা দেখেছি তো। সেখানে একটা ইলেকশন কি করে করতে হয়, ইলেকশন কি হওয়া উচিত, সেটা তো দেখলেন। এবার আশা করা যায় আগামী দিনে বাংলার ইলেকশনেও আর ক্ষয়ক্ষতি হবে না মানুষের। আচ্ছা আচ্ছা, বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কি গ্রুপিজম রয়েছে? সে তো আছেই, সেটা তো আছেই, সেটা সব জায়গায় থাকে, এখানে প্রকট। আপনি যদি বাংলার ছবির দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন সমস্ত পোস্টারে ওই 5-7 হাতে গোনা 7 জন 10 জন মিলে খুব বেশি মেরে কেটে ধরি। ওই 10 জনের বাইরে মনে হয় যেন মানে বাংলা ইন্ডাস্ট্রি তার কোনো অভিনেতা অভিনেত্রী নেই। যা হয় ওই 10 জনের মধ্যেই হয়, তার বাইরে আপনি কাউকে দেখতে পান না। অথচ আমাদের আর্টিস্ট ফোরামে গিয়ে দেখুন কত মেম্বার এই মুহূর্তে, আমাদের 4,500 মেম্বার। তারপরেও তারা বহু অভিনেতা অভিনেত্রী আছেন যারা কাজ করে চলেছেন নিয়মিত, তারা হয়তো এখনো কাট করাননি বা মেম্বার হননি। তা আমি যদি 4,500-এর মধ্যে 10 জনের, তাও যদি 10 জনের বিক্রি থাকতো, আমার কোনো আপত্তি ছিল না। কার কত বিক্রি সেটা আমাদের সকলের কাছে খুব পরিষ্কার। কিন্তু এটা কাম্য নয়, এই করে ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেল। আজকে আপনি ভাবুন, বাংলা ইন্ডাস্ট্রি মেরে কেটে 10টা ছবিও ফ্লোরে নেই, তাহলে বছরে 10টা ছবি আর 24টা মেগা সিরিয়াল দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে নাকি? চলতে পারে না। তাই ইন্ডাস্ট্রির অবস্থা। ইন্ডাস্ট্রি বড় করতে হবে, নতুন প্রডিউসারদের কাজ করার সুযোগ দিতে হবে, নতুন অ্যাক্টার্সদের আনতে হবে, নতুন ডিরেক্টরদের কাজ করতে হবে। সবার টিকি এক জায়গায় বেঁধে রাখলে হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু কিছু যারা এখনো সিনেমা হয়তো 1-2টো করেছে, কিন্তু 3-4টে বডিগার্ড এমন নিয়ে করেছে তাদের কাছে যাওয়া যায় না। সে ভালো, তাদের হয়তো বিরাট ফ্যান ফলোয়িং আছে, ঠিক আছে, সেই কারণে তাদের কাছে, এবং বা হয়তো তারা চান না। কিন্তু এটা তাদের ক্যারিয়ারে একটা এফেক্ট তো আছে। দেখুন, আপনি 20টা বডিগার্ড নিয়ে ঘুরতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওই 20টা বডিগার্ডও যদি অন্তত হলে গিয়ে টিকিট কেটে আপনার সিনেমাটা দেখতো, তাহলে বাংলা ইন্ডাস্ট্রির আজকে এই অবস্থা হতো না। আচ্ছা, আমি দুজন এখনকার বাংলা সিনেমার দুজন অন্যতম সেরা নাম বলছি, দেব আর জিৎ। এই দুজনকে তুমি কিভাবে ডিসক্রাইব করতে চাও? দুজনই সুপারস্টার, মেগাস্টার, বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে পতাকা বহনকারী। দেব চরিত্রের ক্ষেত্রে অনেক সাহসী, দেব বুদ্ধিমান। জিৎ কমার্শিয়াল ছবির বাইরে ইনিশিয়ালি ওর ক্যারিয়ারের শুরুতে করেছিল কাজ, রাজা সেনের একটি ছবি করেছিল। বাট জিৎ এই মুহূর্তে অন্য ধরনের ছবি করছে না। বাট জিৎও চাইলে করতে পারে বা করা উচিত, বিকজ জিৎও ভালো অভিনেতা একজন। না, জিৎটা কি
কমার্শিয়াল দিকটা যোগ দেয় বেশি। হ্যাঁ, জিতে ছবি মানে কমার্শিয়াল ছবি। এবং সত্যি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি বাঁচিয়ে রেখেছে কেউ, সেটা জিৎ। আর দেবদা, যদি তুমি পলিটিক্যাল ক্যারিয়ারটাকে যদি একটু বলো, কেমন দেখো? দেব খুব ভালো পলিটিশিয়ান, মানে আমি যেটুকু ওকে ও খুব ভালো পলিটিশিয়ান। আচ্ছা। হ্যাঁ, মানে ওই আমি যেটা বলছিলাম না, পলিটিক্স খুব টাফ। ওই কোন বলটা ডাক করতে হবে, কোন বলটা মাথাটা সরিয়ে নিতে হবে, কোন বলটা ফ্রন্ট ফুটে যেতে হবে, কোন বলটা অ্যালাউ করতে হবে, এটা দেব খুব ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ান মিডিয়া যেটা রয়েছে, ইন্ডিয়ান মিডিয়া কি এখনো আনবায়াসড আছে নাকি পুরোটাই বায়াসড হিসাবে চলছে? মিডিয়া সবসময় বায়াসড হয়। তুমি আজকে আমার ইন্টারভিউ করতে বসে তুমি বিজেপি বায়াসড প্রশ্নই করবে, ঠিক আছে? তো মিডিয়া মিডিয়া যদি আনবায়াসড হতো তাহলে আমার দেশটা আরো উন্নত হতো। তো আচ্ছা, আমরা যেমন এই বছরের ইলেকশনটা আমরা দেখলাম, ইলেকশনের মধ্যে পাবলিক কি জেতালো বিকজ অফ 1500 টাকা থেকে 3000 টাকা পাওয়ার জন্য, নাকি তারা সত্যি বদল চেয়েছে? এবার ইলেকশনে যদি বিজেপি এটা বলতো যে বিজেপি ক্ষমতা এলে আপনাদের সকলকে 3000 টাকা করে দিতে হবে উল্টেও, তাহলেও রেজাল্ট এটা হতো। কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল এদের ক্রমাগত দুর্নীতি, অত্যাচার। মানুষ আর পেরে উঠছিল না। মানুষ ভাবছিল যে আর কত খারাপ হতে পারে। 2011-তেও আমরা এটা দেখেছি, মানে ব্রিগেডে ওই ভিড় বামফ্রন্টের তথা সিপিএম এর, ওই মিছিল। তারপরে কেউ ভাবতে পেরেছি যে এই 2011 রেজাল্ট হবে সিপিএম এর? মানুষ তখন চেয়েছিল যে যেভাবে হোক আগে এই আপদগুলোকে বিদায় করি, তারপর যে আসবে দেখে নেবো কত খারাপ হবে। এমনি তো খারাপ ছিল, আর কত খারাপ হবে। সেই জায়গা থেকে তৃণমূলের আশা 15 বছরে মানুষ হাঁপিয়ে উঠেছে। এবার মানুষ ভাবছে আগে এই আপদগুলোকে তারাই, দেখি বিজেপিকে এনে আর কত খারাপ হতে পারে। এবার এটা বিজেপির পরীক্ষা, বিজেপির প্রমাণ করার জায়গা যে সেও কি সিপিএম বা তৃণমূলের মতো ওই একই জলে গা ভাসাবে, না কি সে অন্যরকম কোনো একটা শাসন দিতে পারবে যেখানে মানুষ শান্তিতে থাকবে। আচ্ছা, আমি যদি বলি মোস্ট ওভাররেটেড পলিটিশিয়ান আর মোস্ট আন্ডাররেটেড পলিটিশিয়ান, আপনি কার নামটা এখানে দেবেন? মোস্ট ওভাররেটেড পলিটিশিয়ান মহামৈত্র কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আর মোস্ট আন্ডাররেটেড পলিটিশিয়ান শ্রমিক ভট্টাচার্য। আমি যদি বলি কেন? কেননা আপনার কাছে খুব খুব পরিষ্কার নয় কি? তাও ছোট্ট করে একটু যদি বল। ইলেকশনের ফলাফল দেখুন, তাদের সমাজের প্রতি দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো দেখুন। আমি কল্যাণ ব্যানার্জি, মহামৈত্র বা অভিষেক ব্যানার্জির বলছি। উল্টো দিকে একটা রাজনৈতিক দলের শেষ স্টেট রাজ্য সভাপতি, তার দায়িত্বশীল স্টেটমেন্ট দেখুন। তার সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, বয়স নির্বিশেষে, যে কোনো শ্রেণীর নির্বিশেষে সকলের প্রতি দায়িত্ব নিয়ে যে বক্তব্য, এই দুটোই তো দুটো রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় আলাদা করে দেয়। এটা আমার আর নতুন করে বলার কি আছে। আজকে শ্রমিক ভট্টাচার্য যদি স্ট্রিক্ট না থাকতেন তাহলে, বা এখনো যদি হাতটা একটু আলগা করেন, পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে। পুরোটা দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় এবং শ্রমিক ভট্টাচার্য এরা দাঁড়িয়ে কিন্তু রুখেছে, এটা মানতে হবে। 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বদল হবে, বদলা নয়, তাই তো? বদলা নয় বদল হবে না, এই বলেছিল। 2011-এ আপনি বের করুন, আপনি তো একজন সাংবাদিক, কতগুলো রাজনৈতিক হত্যা হয়েছিল। 2021-এ ইলেকশনের পর আমাদের 379 জন সহকর্মী, সহযোদ্ধা খুন হয়েছে। ছেলেকে রাত্রিবেলা তুলে নিয়ে গেছে, ছেলে বাড়ি ফেরেনি, ভোরবেলা মা দরজা খুলে দেখছে ঠিক দরজার বাইরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। একাধিক ঘটনা, এগুলো তাদের মুখগুলো চোখে ভাসে, কারণ তাদের অনেককেই চিনতাম, তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এবার যদি বিজেপি হেরে যেত, সংখ্যাটা কত হাজারে গিয়ে দাঁড়াতো, এই মৃত্যুর সংখ্যাটা, মানে সেটা ভেবেই আমরা মাঝে মাঝে
সত্যি বলছি আটকে উঠি। মানে ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীকে ভোট দেওয়ার জন্য, বিজেপিকে বিশ্বাস করে ভরসা করে ক্ষমতায় আনার জন্য। না হলে যে তারা কি দিন দেখতেন পশ্চিমবঙ্গে। আচ্ছা, ক্যান্সেল কালচার বলে একটা ওয়ার্ড রয়েছে আর আপনাদের ইন্ডাস্ট্রিতে, এটা কি আপনি সাপোর্ট করেন নাকি করেন? ক্যান্সেল কালচারটা কি আমি শুনিনি কখনো। যেটা অনেক সিনেমা ব্যান্ড বা যেটা হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, অ্যাক্টরদের কাজ দেওয়া হচ্ছে না। আমরা এটা অনির্বাণ ভট্টাচার্যের সাথেই আমরা দেখলাম, ব্যান্ড কালচার। ব্যান্ড কালচার বা ক্যান্সেল কালচার হোক, এটা কি বন্ধ হবে বলতে, নাকি এটা কি আপনার মনের মানুষরা সাপোর্ট দেবে? দেখুন, ব্যান্ড কালচারের কোনো জায়গা নেই। আচ্ছা। ব্যান্ড ফ্যান বলে কিছু হবে না, এটা খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ব্যান হবে না। ব্যান করার তুমি কে হে? তোমার কি ক্ষমতা আছে একজন কাউকে ব্যান করার? মানে তুমি, তোমার কি সেই ক্ষমতা আছে, বা তোমাকে কি সেই জন্য দায়িত্বে বসানো হয়েছে যে একজন মানুষকে তুমি তার তার কাজ করার জায়গা থেকে সরিয়ে দেবে? এটা মানুষকে কাজ দেওয়ার যোগ্যতা যাদের নেই, তারা একটা মানুষের কাজ খায় কি করে? আজকে দেখুন, আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে যখন কোনো রকম শাস্তি দেওয়ার বিষয়টা আইনের হাত থেকে বেরিয়ে গিয়ে সমষ্টিগত কিছু মানুষ করে, সেটাই দাদাগিরি, সেটাই মাস্তানি। ইন্ডাস্ট্রিতে এই মাস্তানি হবে না। এই মাস্তানি বন্ধ করার সব রকম চেষ্টা করা হবে। যদি না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাস্তানি দিয়ে মাস্তানি বন্ধ করব, কিন্তু মাস্তানি চলবে না ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আমি একটা নাম তোমায় বলছি, তোমার বিরোধী দলের, প্লাস তোমার সহকর্মীর মধ্যে বিরোধী বলে কেউ নেই। ওনাদের মতবাদ নিয়ে রাজনীতি করেন, আমি আমার মতবাদ নিয়ে রাজনীতি করি। ওনার সঙ্গে বিরোধিতা রাজনৈতিক মতবাদে আছে, বাকি কোনো কিছুতে নেই, আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি যদি সায়নী ঘোষের নাম নিই, হ্যাঁ, তুমি সায়নী ঘোষে কিভাবে ডিসক্রাইব করবে পলিটিক্যাল দিক থেকে? সায়নী ওর ক্যারিয়ারের প্রথম হিরো আমি ছিলাম। তো সায়নীর সাথে আমার একটা খুব সুসম্পর্ক আছে এখনো। কোথাও হয়তো সায়নী ক্রস করছে, আমি যাচ্ছি, ও দেখতে পেলে, বা আমরা পাশাপাশি দুটো গাড়িতে আছি, কাঁচ নামিয়ে কথা হয়, ফোনে বা এমনি তো খুব একটা কথা হয় না, ওই রাস্তা হঠাৎ দেখা হয়ে গেলে কখনো কথা হয়। আমরা সেই আগের সম্পর্কটাতেই আছি। আমি বললাম যে সম্পর্কের দিক থেকে কোনো সম্পর্ক নেই, মানে আলাদা, মানে অন্যরকম হয়ে যাওয়ারও কোনো কোনো কারণ নেই আর কি। তো এটাই নিউজতলার কর্মীদেরও বলতে চাই যে আপনারা যারা যারা নিজেরা মারপিট করছেন, ও তৃণমূল করে, ও বিজেপি করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, মেইন লোকেরা হচ্ছে ভেবে বিশ্বাস করে ওপরতলার সবার সাথে সবার যোগাযোগ আছে, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক আছে, সমস্ত। শুধু শুধু আপনারা এইটাকে বই নিয়ে গিয়ে নিজেরা রক্তারক্তি খুনাখুনি করবেন না। আর সায়নীর যেটা নিয়ে প্রশ্ন করলে তুমি, সায়নীর রাজনৈতিক ক্যারিয়ার তো খুব ভালো। ও এসেছে, দেখেছে, জয় করেছে। যে পদটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, সেই পদটা ও এসে পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে যাওয়ার পর ওই পদটা, তো সব মিলিয়ে দারুণ। ওই জন্য শুভেচ্ছা রইল, রাজনৈতিক ক্যারিয়ার খুব ভালো হোক, আরো ভালো হোক। আচ্ছা, আমরা একদম এন্ড টাইমে এসে গেছি। এন্ড টাইমে যেতে যে আমার লাস্ট কোশ্চেন রয়েছে। লাস্ট কোশ্চেন হচ্ছে, বেঙ্গলকে আমরা নেক্সট 5 ইয়ার্স কেমন দেখছি? বেঙ্গল যেখানে পিছিয়ে পড়েছে, বেঙ্গলকে সেখান থেকে 5 ইয়ার্সে রাতারাতি একটা পরীর দেশ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। তবে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাকি সমস্ত দিক থেকে এখন যা দেখছেন, 5 বছর পরে এটা থেকে অনেক 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 বেশি উন্নত অবস্থায় দেখবেন, সেইটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। কিন্তু 5 বছর পরে আমার রাজ্যটা গুজরাটের মতো হয়ে যাবে, বা মহারাষ্ট্রের মতো হয়ে যাবে, বা উত্তরপ্রদেশের মতো হয়ে যাবে, এটা বলতে পারবো না আমি। সময় লাগবে, বাট ডেফিনেটলি হবে। আচ্ছা, সো আমরা একদম ইন টাইমে চলে এলাম। থ্যাংক ইউ দাদা, একটা শর্ট টাইমে আমাদেরকে টাইমটা দেওয়ার জন্য। আমি তোমার সাথে কনভারসেশন করে খুব ভালো লাগলো। আশা করছি তুমি পলিটিক্যাল দিকটা আরো ভালোভাবে এগো, একসাথে আমরা এগোবো সবাই মিলে। সো থ্যাংক ইউ ফর দ্য টাইম, অ্যান্ড খুব ভালো থাকো, খুব ভালোভাবে কাজ করো, অ্যান্ড থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো।
থ্যাংক ইউ।